সেম এজে বিয়ে করা ঠিক কি ঠিক না? A few moments later. মনে হয় যে একজন পার্টনার বললো বলো 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 আচ্ছা বলো। বলতে দিতে কেমন? না, আমি একটু ভয় পাই না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার প্রথম ব্লগে আপনাদের রেসপন্স দেখে আসলে আমি খুবই অবাক। আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার সেই ব্লগে এত ভালোবাসা দেওয়ার জন্য এবং সেখানে এত কমেন্টস করার জন্য। আপনাদের সেই অনুপ্রেরণা থেকে আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। কিন্তু তার আগে আপনারা আমার চ্যানেলটি নিচে সাবস্ক্রাইব বাটনে ট্যাপ করে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমাদের সাথে আমার সাথে রয়েছেন একজন আসামি, যিনি আসলে আমার স্বামী। চলো চলো আসো 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 আসো। হয়েছে? ধ্যান সে দেখিয়ে, মানে একদম ভালো মতন দেখুন, উনি হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় আসামি। ওকে, আমরা তাহলে শুরু করি আমাদের ব্লগ। লেটস গেট স্টার্টেড। বলো। ইয়ো। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে সালমান। পুরো নাম না বলে আমি সবসময় আমার নাম পার্সন বলি, পুরো নাম বলে সমস্যা আছে। হ্যাঁ, আর আমার নাম হচ্ছে জেবিন। তো আজকের ব্লগটা টপিকটা আপনাদের কাছ থেকে আমরা সিলেক্ট করেছি। আপনারা আমাদের দুজনের রিলেশনশিপ দেখে অনেকেই জানতে চেয়েছেন আমরা সেম এজ কিনা এবং সেম এজ সংসারগুলো কেমন হয়। তো সে ব্যাপারে আজকে আমরা কথা বলবো। ফার্স্টে বলিনি, ঠিক আছে, ও হচ্ছে আমার দোস্ত, ঠিক আছে, ও আমার ফ্রেন্ড, Bro, ফ্রেন্ড, bro. ব্রো ছিল আমার একটা ব্রো, ঠিক আছে। তো এখন হচ্ছে I used to hate him. and I used to also hate you. Love me, you used to love me. হ্যাঁ, প্রথমে লাভ, তারপর হেট, তারপর আবার লাভ, খুব তারপর খুব আবার হেট, আমার খালি হেটই ছিল। মানে এভাবে মানে এভাবে গেছে। তো লাস্টে কেমনে কেমনে জানি হয়ে গেছে। যাই হোক, সেই কথা আজকে আমরা বলছি না। হুম, হ্যাঁ, সে কথা আমরা বলতেছি না। আমরা আজকে যেটা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে সেম এজে। ফার্স্ট যে কথাটা বলবো, অনেক সময় আমাদের মনে কোয়েশ্চেন আসে বিয়ের বয়স কোনটা। আসলে বিয়ের বয়স হচ্ছে তখনই হবে যখন আপনি এই জিনিসটাকে ফিল করবেন যে হ্যাঁ আপনার এখন বিয়ে করা উচিত। আপনি যখন আপনার একটা পার্টনারের অনুভব করবেন। এবং আমাদের ইসলামে কিন্তু বলা আছে আমরা যখন বালেগ হব তারপরে পরেই আমাদের আসলে বিয়ে করা উচিত। ইভেন আমাদের প্যারেন্টসদের উপরেও কিন্তু এই জোরটা দেওয়া হয়েছে যে তাদের সন্তান বালেগ হওয়ার পরপরই তাদের বিয়ে দিয়ে দেওয়া উচিত। কিন্তু আমাদের এখনকার সমাজে এই জিনিসটা আসলে একদমই নেই, কারণ সবাই সবসময় চিন্তা করেন ছেলে আগে এস্টাবলিশ হোক, মেয়ে এখনো ছোট। এখনকার সমাজে নিব্বা নিব্বিরা তারা কিন্তু না, না না না, দে আর নট অ্যালাউড। অবশ্যই সেটা 18 প্লাসই হতে হবে। আর হ্যাঁ, একটা মেইন যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কি জানি, কি ওই যে কি কিছু না শোনা আমাদের নিয়ে রেসপন্সিবিলিটি। কি মনে পড়ছে, রেসপন্সিবিলিটি। কি রেসপন্সিবিলিটি? সেটা হচ্ছে যে যখন আপনার ওই ম্যাচুর লেভেলটা আপনি ফিল করবেন যে আপনি ওই রেসপন্সিবিলিটি নিতে পারবেন, একজন বিয়ে করে সংসার করতে পারবেন, দুইটা ফ্যামিলি মেনটেন করতে পারবেন, তখন অ্যাকচুয়ালি মানে বিয়ের ব্যাপারে আলাপ করা উচিত বা সিদ্ধান্ত নেওয়া উচিত। তুমি তো খুব ম্যাচিউর, তুমি তো খুব ওই যে হুজুকের বসে, ঠিক আছে, বা ওই যে আবেগের বসে, ঠিক আছে, যে আই লাভ ইউ টু, তোমার ছাড়া বাঁচবো না, চলো বিয়ে করি, এই টাইপের যাতে না হয়। ডেফিনেটলি সেটা যাতে হয় যাতে যাতে দুজনই ওইভাবে করে মেন্টালি প্রিপেয়ার হয়ে যাতে বিয়েটা করে, এটা খুবই ইম্পর্টেন্ট। অনেকেই এখন রিলেশনশিপে থাকতে পারেন। আপনারা এই ক্ষেত্রে একটাই সাজেশন থাকবে, আপনারা আপনাদের প্যারেন্টসকে সব কিছু জানিয়ে দিন, আপনাদের প্যারেন্টসের সাপোর্ট নিয়ে দেন আপনারা বিয়ে করে ফেলুন। আর প্যারেন্টসের সাপোর্ট ছাড়া কিন্তু অ্যাকচুয়ালি বিয়ে করাটা উচিত না, হ্যাঁ, এটা জায়েজ না। আমাদের জায়েজ না, এটা আমার ধর্মে আছে। আর আরেকটা যেটা প্লাস পয়েন্ট আপনাদের জন্য, যেটা অনেকে হয়তো পুরোপুরি জানে না, সেটা হচ্ছে যে প্যারেন্টসরা জোর করে চাইলেও আপনাকে বিয়ে দিতে পারবে না, এটাও অ্যাকচুয়ালি আমাদের ধর্মে মানা আছে। এরকম সিচুয়েশন ফেস করলে নিজেদের বা প্রত্যেকের বাবা মার সাথে ওইভাবে কথা বলে জিনিসগুলো ফ্রিলি ডিসকাস করা। ওয়েট করবেন না যে ঠিক আছে যে অমুককে দিয়ে, অনেকে যেটা করে, ঠিক আছে, আমি কথা বলতে পারবো না, ভয় পাইতেছি, আমি আমার বড় ভাইকে দিয়ে বা আমার কোনো আত্মীয় স্বজনকে দিয়ে বা অমুককে দিয়ে, তাকে দিয়ে বলে, এটা করা দরকার নেই। আপনি আপনার আম্মুকে দিয়ে বাবাকে বলতে পারেন।
এরকম ভাইয়া হয়ে বলতে পারেন, নিজে বলাটাই ভালো। আসলে আপনার সাহসটাও দেখলো যে সেটাই। হ্যাঁ ছেলের সাহস হয়েছে, তো ছেলে তো বিয়ে করতে চায়, এটাও একটা পজিটিভ তো দিক, এটাই right? আর এটা যদি বলতেন আপনার, তাহলে তো আপনার বিয়ে করা মানে এই সাহসটা যদি না থাকে তাহলে আপনারা বিয়ে না করাই বেটার। Yes. এখন আসবে হচ্ছে সেম এজে বিয়ে করা ঠিক কি ঠিক না এই ব্যাপারে কথা। অনেকেই বলে নিজের থেকে 4-5 বছরের বড় কাউকে বিয়ে করতে, আবার আমরা অনেকেই মনে করি সেম এজের কাউকে বিয়ে করি তাহলে একটা ফ্রেন্ড ফ্রেন্ড ভাব থাকবে। এই দুটোর মধ্যেই কিন্তু আসলে সমস্যা আছে, আবার দুইটার মধ্যে কিন্তু পজিটিভ জিনিস আছে। সো এটা ম্যাটার করে না, আপনি আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেল দুজনের মধ্যে কীরকম থাকবে সেই হিসেবে বিয়ে করবেন, যার সাথে আপনার মেন্টালিটি ম্যাচ করবে, যার সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং ম্যাচ করবে, তাকে আসলে বিয়ে করা উচিত। সো এই ক্ষেত্রে এজ ডিফারেন্স অথবা সেম এজ এগুলো নিয়ে ভাবা উচিত না। কি বলিস? ইজ মাই ফ্রেন্ড, এই জন্য ওকে আমি তুই বলি, ও আমাকে মাঝে মধ্যে তুই বলে, কিন্তু ঝগড়ার সময় তুই তাই বলা যাবে না। না, সেম এজ বিয়ে করতে কি লাগে? গার্লস। হুম, আর আরেকটা হচ্ছে সৎ নিয়ত। সৎ নিয়ত যদি না থাকে তাহলে ওই মানুষ বিয়ে পর্যন্ত যায় না। অনেকের নিয়ত খারাপ থাকে যে রিলেশন করছি, বিয়ে করব না, অন্য একজনকে বিয়ে করব, এইসব নিয়ত রেখে বিয়ে সাকসেসফুল কিভাবে হবে? সো সেম এজে যদি বিয়ে করতে চান, আপনারা যদি এখন একই সাথে পড়ালেখা করে থাকেন বা সেম এজ হয়ে থাকে, তাহলে আপনি আপনার পার্টনারের নিয়ত, সৎ নিয়তটা দেখুন, এবং তার গাটস থাকলে ইনশাল্লাহ আপনাদের বিয়ে হবে আল্লাহ যদি চায়। তবে আমি আমার আশেপাশে অনেক মানুষকে দেখছি যাদের হচ্ছে সেম এজে রিলেশনশিপ ছিল, সাহসও আছে বলা যায়, কিন্তু তাদের মধ্যে আসলে সেই সৎ নিয়তটা নেই। বিয়ের আগ দিয়ে যখন গার্লফ্রেন্ডকে বিয়ে করতে হবে তখন গিয়ে বলে এখন আমি বিয়ে করতে পারবো না, এখন আমার বিয়ে করার বয়স হয় নাই, আমি আরেকটু ফ্রিডম চাই। এই যে এই টাইপের কথা যারা বলবে তাদের মনে করবেন তাদের কোনো সৎ নিয়তি নেই। আর বুঝছো তো এমনি কার কথা হচ্ছে বলছি? ধরবো খাবো ছাড়বো, হুম, এটা হতে পারে। অনেক সাকসেসফুল আমরা স্টোরি শুনে থাকি, বিয়ে সেম এজে বিয়ে করেছে, দুজন দুজনের স্ট্রাগল পার্টনার হয়েছে, সো এখন তারা হ্যাপি আছে, কিন্তু এর মাঝখানে একটা বড় জিনিস থাকে যেটা আসলে ওভারকাম যারা করতে পারে তারাই কিন্তু সাকসেসফুল হয়। তো সেই বিষয়টা হচ্ছে বিয়ের আগ মুহূর্তে এবং বিয়ের পর পর একটা স্ট্রাগল পিরিয়ড থাকে। সেই স্ট্রাগল পিরিয়ডটা কিন্তু এরকম থাকে না যে ফাইনান্সিয়াল স্ট্রাগল, সেই স্ট্রাগলটা থাকে হচ্ছে দুজন দুজনের মধ্যে স্ট্রাগল। এটা মানে হচ্ছে দুজন দুজনের মধ্যে অনেক আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম থাকে, আর আপনার পার্টনার যদি একটু কম ম্যাচিওর হয় আপনার আপনার চাইতে, তাহলে তো অনেক সমস্যা হয়। তোমাকে কিছু বলছি নাকি আমি? না আমি তো বলছি নাকি, তুমি কি ম্যাচিওর নাকি? না আমি যথেষ্ট ম্যাচিওর। ইয়েস। হইতে পারে না, এটা এটা হাস্যকর, হাস্যকর। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড থাকাকালীন কিন্তু অনেকে আমরা মনে করি আমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো, আমরা তো বিয়ে করলেও তাহলে অনেক ভালো থাকবো, হ্যাপি থাকবো। আসলে এই জিনিসটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়, কারণ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকাকালীন যেরকম আন্ডারস্ট্যান্ডিং থাকে ওই সময়টা আসলে খুব ফ্লেক্সিবল আন্ডারস্ট্যান্ডিং থাকে অনেক সময়, আবার অনেক আনহেলদি রিলেশনশিপে থাকে না, বাট আমি হেলদি রিলেশনশিপের কথা বলছি। তখন কিন্তু এরকম হয় যে হ্যাঁ দুজনের খুব মিল, দুজন দুজনকে খুব ভালো বুঝে, কিন্তু বিয়ের পরে গিয়ে কিন্তু খুব স্ট্রাগল পিরিয়ড শুরু হয়। এগুলো আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স করা, আমরা করেছি বা আমাদের আশেপাশে মানুষ করেছে, সে থেকে বলছি। কারণ বিয়ে কিন্তু শুধু দুটো মানুষ করে না, দুটো পরিবার করে। হ্যাঁ, তো এই জন্য স্ট্রাগলটা অ্যাকচুয়ালি ওইখান থেকে না, ওই নট কারণে অনলি বলা দিস, যায়। দুজন দুজনের মধ্যেও খুব স্ট্রাগল হয়। যেমন একজন আরেকজনকে মানে একটা এক্সপেকটেশন থাকে যে বয়ফ্রেন্ড থাকাকালীন তুমি এটা করছো, বা গার্লফ্রেন্ড থাকাকালীন তো তুমি এরকম ছিলা, এখন কেন ওয়াইফ হয়ে গিয়ে এমন করছো? কিন্তু হাজব্যান্ড আর ওয়াইফের রিলেশনশিপটা কিন্তু একদম ডিফারেন্ট। এটা কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতন হবে একদমই না। এটা এটা আশা করাটাই আসলে বোকামি, এটা আশা করলেই কিন্তু আপনাদের তো রিলেশনশিপে একটা প্রবলেম বিয়ের পর আসবে। দুজনেরই অনেক রেসপন্সিবিলিটি বাড়ে। ওই যে একটু আগে আমরা যেটা বলছিলাম যে মানে বিয়ে কখন করা উচিত, যখন আমি রেসপন্সিবিলিটি নিতে পারবো। তো যখন এই রেসপন্সিবিলিটিগুলো আসে তখন কিন্তু আর ওই যে বাবু সোনা
টাইপের ওই জিনিসগুলো থাকবে না। Right. তখন টোটালি একদম ম্যাচিউর ওয়েতে দুজনকেই ওইভাবে করে আগাতে হবে। তো তখন যদি এমন হয় যে একজন পার্টনার বলো বলো আমি একটু ভয় পাই না। আচ্ছা ঠিক আছে। তো তখন যেন এমন না হয় যে একজন যথেষ্ট ম্যাচিউর হচ্ছে কিন্তু আরেকজন হচ্ছে না, এটা হলে হবে না। দুজনকেই যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং হতে হবে। যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের এক্সপেকটেশনটা থাকে, এখানে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমাদের কিছু পজিটিভ জিনিস গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশনশিপ থেকে আনা উচিত। যেমন একটা প্যাম্পারিং, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুজনকে যেভাবে প্যাম্পার করে, এই জিনিসগুলো যদি একটু ওয়াইফকে করা হয় বা হাজব্যান্ডকে করা হয়, তাহলে কিন্তু একটা সুইট রিলেশনশিপ থাকে। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড থাকাকালীন কিন্তু দুজনের সাথে একদম 24 ঘন্টা লেগে থাকতো না, তাদের মধ্যে একটা ডিস্টেন্স থাকতো। দেখা যেত যে মেয়েটাও মেয়ের ফ্যামিলিকে বা ফ্রেন্ডদেরকে সময় দিতে পারছে, পার্সোনাল লাইফ লিড করতে পারছে, আবার ছেলেটাও সেম জিনিস। ছেলেদের যেমন একটা আলাদা আড্ডা জোন থাকে বা ফ্রেন্ড সার্কেল থাকে, তাদের সাথে একটু টাইম স্পেন্ড করতে চায়। তো এই জিনিসগুলো কিন্তু বিয়ের পরে যেটা হয় যে হাজব্যান্ড ওয়াইফ 24 ঘন্টা পাশাপাশি থাকতে থাকতে একটা কেমন যেন দুজন ফিল করে যে তারা হাজবেন্ডের ইয়াতে ফ্রিডম দেস কি কি করো তুমি? কি আগে 24 ঘন্টা আমার পিছনে ঘুরঘুর করতে, এখন কি করো? কি করো করো আগে তো আমি যেখানে যাইতাম সেখানে টপ করে চলে আসতাম, এগুলো করো। এটা হচ্ছে মানে টোটালি আমারও কাজ থাকতো। আর এখন যেটা হয় যে বিয়ের পর পর তাদের মধ্যে অনেক রকমের চিন্তা ভাবনা চলে আসে, আমি আমার ফ্রেন্ডদেরকে সময় দিতে পারছি না, ঠিকই তো। তোমার চেহারা দেখতে দেখতে আমি সারাদিন ঠিকই বোর তো, হচ্ছি, সারাদিন একটু বাইরে থাকবো। তারপরে এখন হচ্ছে ভাই কোয়ারেন্টাইন, আপনাদের বলা 4-5 মধ্যে এই যে মার্চ থেকে যে শুরু হয়েছে, ঘরে বসে আছি, কার চেহারা তো চেহারা, ঠিক আছে? তো ব্যাপারটা কি সুইট, ব্যাপারটা সুইট। ডেইলি কি ডাল ভাত ভালো লাগে? ও মানে কি চাও? বিরিয়ানি ভালো লাগে না? আর ওই বিরিয়ানি বলতে অন্য কিছু না, বিরিয়ানি বলতে ফ্রেন্ড সার্কেল, ঠিক আছে? এটাই বুঝালাম। একটু হাওয়া, একটু ঘুরতে গেলাম, তোমারও তো আমি অফার দিয়েছি, চলো একটু ঘুরে আসি, ইয়া করি না? তুমি Okay, ঘরের okay, মধ্যে okay. ফার্মের মুরগির মতো থাকতে চাও, এটা তো ঠিক না। উফ, এখানে কি আমরা আমাদের কথা বলতে এসেছি? না না, আমরা হচ্ছে বিয়ে নিয়ে, বিয়ে আফটার ম্যারেজ। ওকে, আফটার ম্যারেজ ছিলাম, তারপর বলো। তো একটা পিরিয়ড থাকে, লাইক 1 বছর 2 বছর, এই সময়ে দুজনের মধ্যে অনেক প্রবলেমস হয়। এগুলোকে সলভ করে যারা আসলে আগাতে পারেন তারাই কিন্তু সাকসেসফুল হয়। আরেকটা জিনিস যেটা হয় যে এরকম দুজনের মধ্যে যেই প্রবলেমসগুলো হয়, আন্ডারস্ট্যান্ডিং প্রবলেমগুলো হয় বা ঝগড়াঝাটি কিন্তু একটু বেশি হয় 1-2 বছরে, ওই সময় যারা ফ্রাস্ট্রেটেড হয়ে হাল ছেড়ে দেন তারা কিন্তু মানে এই রিলেশনশিপটাকে অনেকটা টক্সিক করে ফেলেন। তো ওই সময়টা আসলে নেগেটিভ কথা যতটা সম্ভব এড়িয়ে যাওয়া উচিত, নেগেটিভ চিন্তা ভাবনা এড়িয়ে যাওয়া উচিত। দুজনকে আবারও বলবো সাপোর্ট করা উচিত। আসলে দুজনকে একটু আসলে এখানে বোঝার চেষ্টাটা করতে হবে। আর আরেকটা জিনিস আরেকটু বলে নিই, সেটা হচ্ছে যে এই সময়টা যদি ঝগড়া হয়, অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে ঝগড়াটা শয়তান হাজব্যান্ড ওয়াইফের মধ্যে করায়। সো এই জিনিসটাকে সাকসেসফুল হতে দেওয়া যাবে না। যত একজন ঝগড়া করলে আরেকজন চুপ থাকবেন, আরেকজন ঝগড়া করলে আরেকজন চুপ থাকবেন। মোটামুটি হাজবেন্ডের উচিত একটু চুপচাপ থাকা, কারণ তারা কিন্তু থাকতেই পারো। শোনো, মেয়েরা একটু বেশি, কেন সাহায্য খেলে বিয়ে হবে, পুরুষরা চুপ থাকবে? পুরুষদের কথা কেন? নয় এখানে, পুরুষই কেন কথা? না আচ্ছা, স্বামীরা কেন সারাদিন চুপ থাকবে? মেয়েরা তো ইয়া করতে পারে না? স্বামীরা তো থাকতে পারে না? আমাদের কি হচ্ছে- রাগ নাই? আমাদের কি তোমাদের আমাদের যখন রাগ ওঠে না? থাকবে আমরা তখন চুপচাপ তো থাকবো। চুপ তো থাকো না, তখন তো তোমরা তো ইয়ে ছিল থাকো। না না না, এটা আমি বলতেছি, যখন ধরেন মেয়েদের একটু ব্যাপার স্যাপার থাকে যে তারা চটজলদি রাগ করে অনেক সময়, আবার অনেক অনেক তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। এটা কিন্তু আমাদের একটু নেচার, হ্যাঁ আমাদের মধ্যেই পড়ে যে আমরা হুটহাট রেগে যাই। এই জিনিসগুলো নেচারগুলো আসলে মেয়েদের। তো ছেলেদের আসলে এত অহরহ রাগ করাটা আমি আই ডোন্ট থিঙ্ক যে উচিত। তাদের উচিত হচ্ছে একটু কাম হওয়া, একটু নর্মাল থাকা। একটা মেয়ে যখন বা ওয়াইফ যখন ঝগড়া করবে তার একটু চুপ থাকা, বা হাজব্যান্ড যখন একটু রেগে যাবে মেয়েটা একটু মানে ওয়াইফ চুপ থাকবে, এটা হলেই কিন্তু হয়ে যায়। আর রাগ জিদ এগুলো একটু কন্ট্রোল করতে হবে। বিয়ের 2টা বছর অ্যাটলিস্ট দুজনকে বুঝতে হবে, এবং সে যে আপনার ওয়াইফ হয়ে গেছে তাকে আপনার লাইফে ইন করানোর জন্য যাবতীয় জিনিস করতে হবে, সেটা ফ্যামিলির দিক থেকে হোক, ফ্রেন্ড সার্কেলের দিক থেকে হোক, বা আপনার একটা পার্সোনাল লাইফের দিক থেকে হোক। আপনি আরেকজন মানুষকে আপনার লাইফে জায়গাটা করে দিন এবং তাকে হেল্প করুন, তাকে বিল্ড আপ করার জন্য।
ওয়াইফ যেহেতু তার বাড়ি ছেড়ে আসছে, তাকে একটু সাপোর্ট করুন, ফ্যামিলির সামনেও হোক বা অন্যান্য দিক থেকেও হোক, সবসময় সাপোর্ট করুন, তাহলে দেখবেন কি এই ঝামেলাগুলো সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা মানে ও যেটা বললো ওটার সাথে রিলেটেড, সেটা হচ্ছে যে এটা আমি দেখছি যে বিয়ের ঠিক আগ মুহূর্তে, লাইক আপনার বিয়ের 1 মাস আগের থেকে শুরু করে বিয়ের পর 1 থেকে 1.5 বছর, ও কখনো 2 বছর, ও যেটা বলছে, বাট আমার কাছে মনে হয় প্রথম 1 বছর আর বিয়ের আগের 1 মাস, এই মুহূর্তটা অনেক ক্রিটিক্যাল একটা সময় মানে ছেলে মেয়ে দুজনের জন্য। কারণ এই মুহূর্তে যেটা হয়, বিয়ে রেডি, বিয়ে করবে, সব কিছু ওকে, এই মুহূর্তে যে সবচেয়ে যেটা হয় যে এই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য যেটা মানে সবচেয়ে বেশি যেটা ফেস করে মানে ছেলে মেয়ে দুজনই, সেটা হচ্ছে যে আগে ভালো ছিলাম, প্যারা লাগতেছে, না করলে ভালো হয়, আমার অনেক বাজে বাজে চিন্তা আসে। যেহেতু আপনি একটা ডিসিশন নিয়ে ফেলছেন, এই এই জিনিসগুলো কিন্তু ক্ষণিকের, এটা এটা যদি মাথায় রাখতে পারেন, এই জিনিসগুলো খুবই ক্ষণিকের। কারণ আপনি কিন্তু বুঝে শুনে আপনার যাকে পছন্দ করেছেন তার সাথে বিয়ে করতেছেন। তো এখানে কিন্তু অনেক কিছু যেটা বললাম যে এখানে থার্ড পার্সন বলেন বা ফ্যামিলির অনেক মেম্বারদের অনেক কিছুর কারণে তখন এই জিনিসগুলো আসবে। তখন কিন্তু অবশ্যই অবশ্যই অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে মাথা গরম করা যাবে না, মাথা ঠান্ডা রেখে দুজন দুজনকে সাপোর্ট দেওয়া, দুজন দুজনের সাথে কথা বলা, দুজন দুজনের বাইন্ডিংস বা কি কি প্রবলেম আছে ওগুলা মানে সলভ দুজন করা, মিলে solve এটা করা। এটা খুব ইম্পর্টেন্ট। এটা হলে যেটা হবে যে তাহলে আপনার মধ্যে বাজে চিন্তাগুলো আসবে না। এমন আছে যে বিয়ের পর কিন্তু অনেক বাজে চিন্তা আসে যে কি দেখছি, কেন এমন, মানে কি পাইলাম, এই সে হাবি, যে ওই যে যেটা ফার্স্টে আমরা বললাম যে বিয়ের পর কিন্তু দুজনেই দায়িত্ব কর্তব্য অনেক বেড়ে যায়। তো আপনি কিন্তু আশা করতে পারেন না যে আপনার ওয়াইফ গার্লফ্রেন্ডের মতো আচরণ করবে অথবা আপনার হাজব্যান্ড বয়ফ্রেন্ডের মতো আচরণ করবে। ওয়াইফ কিন্তু ওয়াইফের মতোই তার দায়িত্ব অনুযায়ী ওইভাবে আচরণ করবে, হাজব্যান্ড ওইভাবে আচরণ করবে। সো দুজনের ব্যাপারটা ওইভাবে করে বুঝতে হবে। তাহলে দেখবেন যে জিনিসগুলো আস্তে আপনাদের মধ্যে যত বেশি কথা বলবেন, টাইম স্পেন্ড করবেন, টাইম হয়তো দিনে কম পাচ্ছেন, কিন্তু যতক্ষণই পাচ্ছেন ততক্ষণ এগুলো নিয়ে আলোচনা করুন। দেখবেন যে প্রথমে 1 বছর যদি আপনি এই জিনিসগুলো ওভারকাম করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা খুবই ভালো থাকবেন ইন ফিউচারে। আর ওই যে একটা শান্তি, যে ব্যাপারটা, ঠিক আছে, শান্তি কিন্তু টাকা পয়সা বা এসির নিচে থাকতেছেন ওইটা না। শান্তিটা হচ্ছে এই যে যখন আপনার ঝগড়াঝাটি কথাকাটি সব কিছু হওয়ার পরও দিন শেষে মানে একজনের একটা হাসি দিলে ওই জিনিসটা আমাকে সারাদিন আসলে কি হয়? সারাদিন হাসলাম, ঠিক আছে, সারাদিন ব্যাট খেলে তো সমস্যা নেই, ব্যাট কাও, দিন শেষে না, সারাদিনই আপনারা আমি দুজন সারাদিনই দুজনকে রাখি। হাসাবেন একটু। আমি সারাদিন হাসি, তুমি আমার কি হাসো, ঠিক আছে। বিয়ের পর যে ঝামেলাগুলো হয় সেগুলোর কিভাবে আপনারা ওভারকাম করবেন সেটা তো আমরা দুজন বললাম। তারপর আরেকবার বলে দিই, সেটা হচ্ছে ডু নট আর্গিউ, আপনারা বেশি বেশি ডিসকাশন করুন। তারপরে পারিপার্শ্বিক যে কথাগুলো আসে সেগুলো শুনবেন না। আপনার বিপরীতে যদি কথা আসে তাহলে এগুলোকে অ্যাভয়েড করুন। ইভেন আপনি যদি আপনার লাইফ পার্টনারের সম্পর্কে কোনো কথা শুনেন সেগুলোতেও কান দিবেন না। আপনি আপনার লাইফ পার্টনারকে আপনার মতন করে সাপোর্ট করে যান। আর আল্লাহর উপরে ফেইথ রাখুন, ঝগড়াঝাটি এগুলো থেকে একটু দূরে থাকুন, নামাজ পড়ুন। ইনশাল্লাহ আপনাদের লাইফ খুব স্মুথ হয়ে যাবে এবং আপনাদের সাকসেসফুল স্টোরিও আমরা কখনো না কখনো শুনবো। যারা যারা খুব তাড়াতাড়ি বিয়ে করবেন বা প্ল্যানিং করছেন, যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছেন, ভাবছেন যে বিয়ে করবেন লাইফ পার্টনারকে, তো তাদের জন্য আমার কিছু বলার টিপস হচ্ছে, ফার্স্ট অফ অল প্যারেন্টসের ব্লেসিং গেইন করুন। মানে আপনার প্যারেন্টসদেরকে জানান, তাদের কাছ থেকে একটু সাপোর্ট নিন। তাদের ব্লেসিং ছাড়া কিন্তু আসলে সংসার বা লাইফ খুব একটা ইজি হবে না। যারা এই প্ল্যানিং করছেন যে খুব দ্রুত বা গ্র্যাজুয়েশন শেষ হলে আপনারা বিয়েটা করবেন, তাদের উচিত কিন্তু 2 বছর আগে থেকে যদি গার্লফ্রেন্ড বানিয়ে ফেলুন বা বয়ফ্রেন্ড বানিয়ে ফেলছেন, ওই সময় থেকেই চিন্তা ভাবনা করা যে হ্যাঁ আমি তাহলে এখন থেকে লাইফে সিরিয়াস হই, আমি ফাইন্যান্সিয়াল অনেক কিছু আসতে পারে, আমি এখন থেকেই জব টব সার্চ করা শুরু করি। অ্যাটলিস্ট পার্ট টাইম করুন অথবা জব ছোটোখাটো টিউশন করুন। আপনি আপনার এক্সপিরিয়েন্সটা গেইন করুন, কারণ 2 বছর পর কিন্তু আপনার গ্র্যাজুয়েশন শেষে আপনার চাকরির ইন্টারভিউ দিতে হবে। সাথে সাথে মেয়েটার যদি বাসায় বিয়ের প্রেশার থাকে বা বিয়ে করার আপনাদের খুব জলদি থাকে, তাহলে কিন্তু ওই সময়টা
আপনাদের এই যে 2 বছর আগ থেকে যে প্রিপারেশন নিয়েছেন সেটা অনেক বেশি হেল্প করবে। তারপর যখন আপনারা ধরেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেছেন, আপনারা এখন ধরেন ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে আছেন বা থার্ড ইয়ারে আছেন, আপনাদের হাতে কিন্তু বিয়ের জন্য মোটামুটি একটা টাইম থাকতে পারে, মেবি থাকতে পারে বা নাও থাকতে পারে। যদি আপনাদের হাতে সময় থাকে তখন আপনারা একটা জিনিস করুন, সেটা হচ্ছে টুকটাক সেভিংস করুন। সেটা আপনাদের পকেট মানি থেকে হলেও বা আপনারা যদি জব করে থাকেন সেখান থেকে হলেও। এটা করলে যেটা হবে যে আপনারা যখন বিয়ের প্ল্যানিং করবেন তখন আপনাদের অনেক বেশি হেল্প হবে। আপনাদের সংসার শুরু করার সময় ওই যে ছোটোখাটো সেভিংস, ওইটা কিন্তু একটা বড় সেভিংস হয়ে যাবে এবং আপনাদেরকে সংসারে বা লাইফে অনেক বেশি হেল্প করবে। Yep. বাই দ্য ওয়ে আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমাদের সংসারের বয়স কিন্তু খুব একটা বেশি না, 1.5 বছর। 1.5 বছর। আর সংসার 101 আমরা আমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার জন্য খুলেছিলাম। সো আজকে সেই এক্সপিরিয়েন্সের কিছু অংশ হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। আপনাদের যদি কিছু ভালো না লাগে তাহলে আগে থেকেই আমরা দুজনের পক্ষ থেকে সরি। আর যদি ভালো লাগে তাহলে সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন, আপনারা কোন কোন সিচুয়েশন ফেস করেছেন বা কোন কোন জিনিস থেকে ওভারকাম করেছেন সেগুলো জানাবেন। আর আমাদের জন্য একটু দোয়া করবেন, আপনাদের দোয়ায় কিন্তু মানে আমাদের লাইফে অনেক এফেক্ট করতে পারে। আর মাশাআল্লাহ না বলে যাবেন না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সেকেন্ড ব্লগ শেষ করে ফেলছি, বেশি আল্লাহ বড় হাফেজ, হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।